সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 1.4-এর বাকি অঙ্কগুলো। অর্থাৎ আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম, 1.4 কোষে দেখি 1.4-এর 1-এর দাগের সবকটা অঙ্ক আলোচনা করেছিলাম, 2-এর দাগের সবকটা অঙ্ক আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে দেখে নাও, তারপরে কিন্তু তোমরা এই অঙ্কগুলো দেখা স্টার্ট করো। তাহলে আজকের আমরা কোন অঙ্কগুলো করবো বলো তো? আজকের আমরা করব, তোমরা এইখানে ভালো করে দেখো, আজকে কিন্তু আমরা করব কোষে দেখি 1.4-এর 3-এর দাগের 1, 2, 3, 4 এবং 5-এর দাগের অঙ্কগুলো। পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার হলো কিন্তু 22। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 3-এর দাগের 1-এর অঙ্কে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব 3-এর দাগের 1 থেকে। 3-এর দাগের 1-এ দেখো কি বলে দিয়েছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য। আচ্ছা, প্রথমে আমরা আগে এইটুকুনি কাজ করি। সাথী একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? ঠিক এই রকম ধরনের হয়। সমকোণী ত্রিভুজ দেখতে হয় এই রকম, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের মনে রাখবে এই বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। এই বাহুটাকে বলা হয় কি? অতিভুজ। তো তোমরা জানো এই বাহুটাকে বলে অতিভুজ। এই বাহুটাকে কি বলা হয়? ভূমি। এই বাহুটাকে বলে কি? ভূমি। আর এই বাহুটাকে কি বলা হয়? এই যে লম্বালম্বী বাহুটাকে বলা হয় কিন্তু লম্ব। মনে রাখবে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে কিন্তু, সমকোণী ত্রিভুজের এই যে 3টে বাহু রয়েছে না, ভূমি, লম্ব, অতিভুজ, এদের মধ্যে সব থেকে বড় বাহু কোনটা হয় জানো? সব থেকে বড় বাহু কিন্তু হয় অতিভুজ। মনে রাখবে, সব থেকে বড় বাহু হলো অতিভুজ। এই দুটো বাহু কিন্তু অতিভুজের থেকে কিছুটা করে ছোট হয়, ঠিক আছে। মানে ভাবো, ধরে নাও অতিভুজের মাপ যদি হয় 5, তাহলে ভাবো ভূমির মাপ হলো 4 আর লম্বর মাপ হলো 3। তার মানে কি দেখলে? অতিভুজের মাপ বড়, এই দুটোর মাপ কিন্তু 5-এর থেকে ছোট হলো, ঠিক আছে। এই রকম হলো কিন্তু ব্যাপার। আবার তোমরা দেখো এই ভূমি আর লম্বর মধ্যে কিন্তু লম্ব আবার একটু বেশি ছোট। এটা কিন্তু আবার উল্টোও হতে পারে, মানে লম্বটাও ভাবো 4 হতে পারে আর ভূমিটাও ভাবো 3 হতে পারে, এরকমও কিন্তু হতে পারে। তাহলে মোদ্দা কথা কি, সব থেকে বড় বাহু হলো অতিভুজ, আর এরা দুজন ছোট হবে, আর এদের দুজনের মধ্যে যে কেউ ছোট হতে পারে। লম্বও চাইলে সব থেকে ছোট হতে পারে, আবার ভূমিও চাইলে সব থেকে ছোট হতে পারে। তাহলে সব থেকে ছোট লম্ব আর ভূমির মধ্যে যে কেউ হতে পারে, আর সব থেকে বড় কিন্তু হবে অতিভুজ। তাহলে যে সব থেকে ছোট বাহু তাকে আমি কি বলবো? সেটা তো ভূমিও হতে পারে বা লম্বও হতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি ক্ষুদ্রতম বাহু, সেই বাহুটাকে আমি কি বলবো? ক্ষুদ্রতম বাহু, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি ক্ষুদ্রতম বাহু হলো ভূমিটা। ভূমি হলো, আমি ধরে নিলাম ক্ষুদ্রতম বাহু, ঠিক আছে। আমি এগুলোকে এবার মুছে দিচ্ছি, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি ক্ষুদ্রতম বাহু, ভূমিটাকে ধরে নিচ্ছি, বোঝা গেল। আর এটা হলো অতিভুজ, আর এটা হলো, এই বাহুটা হলো অতিভুজের থেকে তো ছোট হবেই, কিন্তু ক্ষুদ্রতম বাহুটার থেকে একটু বড়। তাহলে দেখো আমাদের কাছে এবার অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, আমাদের কাছে 3টে বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো আমি প্রথমেই লিখছি 3টে বাহুর দৈর্ঘ্য মানে এইটার মাপ জানতে চেয়েছে, এইটার মাপ জানতে চেয়েছে, এইটার মাপ জানতে চেয়েছে। তাহলে আমি প্রথমেই এইভাবে লিখি যে মনে করি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, মনে করি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত আমি তো জানি না। ক্ষুদ্রতম বাহু কিন্তু ভূমিও হতে পারে, মানে নিচের বাহুটাকেও ধরে নিতে পারো, ওপরের বাহুটাকেও ধরে নিতে পারো। আমি ধরে নিচ্ছি নিচের বাহুটা হলো সব থেকে ছোট, ক্ষুদ্রতম। মানে নিচের বাহুটা ভাবো 3, এটা ভাবো 4, এটা ভাবো 5, এরকম ব্যাপার আর কি। আন্দাজে আমি মাপগুলো ধরেছি, কিন্তু 3, 4, 5 আন্দাজে নিয়েছি, এরকম কিন্তু বলে দেয়নি, আমি আন্দাজে নিলাম। আচ্ছা, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এখানে 3, আমি 3 তো আর লেখা যাবে না, কারণ 3 তো বলে দেয়নি না, আমি আন্দাজে ধরে নিয়েছি 3। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি x। আচ্ছা, এখানে এককগুলো দেখবে সব সেমিতে বলেছে, ঠিক আছে। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমি কত ধরে নিয়েছি? x। তাহলে এখানে 3 কিন্তু লেখা উচিত নয়, ক্ষুদ্রতম বাহু কিন্তু x লেখা উচিত, নিচের বাহুটা। আচ্ছা, এইবারে দেখি এই বাহু দুটোর মাপ কি কি বলেছে, মানে লম্ব আর অতিভুজের মাপ দেখি কি কি বলে দিয়েছে। খুব ভালো করে কিন্তু দাগ দেবে। দেখো বলে দিয়েছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি।
তাহলে কি বলে দিয়েছে, অতিভুজের মাপটা কি হবে বলে দিয়েছে, ক্ষুদ্রতম বাহুর যা মাপ, ক্ষুদ্রতম বাহুর মাপ কত এক্স, তার দ্বিগুণ মানে কি 2x, তার থেকেও আরো 6 বেশি, তার মানে +6। বোঝা গেল? তাহলে বুঝতে পারলে তো? তাহলে এটাকে আমি এবার এখানে লিখি। তাহলে আমরা এবারে লিখবো কি, অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য দেখো আমি কি লিখবো, তোমরা আশা করি দাগ দিয়েছো, বলে দিয়েছে ক্ষুদ্রতম বাহুর যা দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত এক্স, তার দ্বিগুণ, তাহলে আমি কি করব, এক্স এর আগে একটা 2 বসিয়ে দেবো, দ্বিগুণ অপেক্ষা আরো 6 বেশি, বেশি বলে যোগ চিহ্ন, কত বেশি 6। বোঝা গেল তো? তাহলে এই হলো কিন্তু অতিভুজের মাপ, এই হলো ক্ষুদ্রতম বাহুর মাপ। তাহলে লাস্ট যে বাহুটা পড়ে রয়েছে মানে এই যে তৃতীয় বাহু, এইটাকে আমরা কি বলছি, তৃতীয় বাহু অঙ্কের মধ্যে বলছে, এটাকে বলে অন্য কোনো বলতে পারো, ঠিক আছে, যাই হোক এটাকে আমি তৃতীয় বাহু বলছি, অঙ্কের মধ্যেও বলেছে। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, মানে যে বাহুটা এবার পড়ে রয়েছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেখি কত হচ্ছে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য খুব ভালো করে দেখবে, কিন্তু বলে দিয়েছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য, দাগ দেবে অতিভুজের দৈর্ঘ্যর থেকে, অতিভুজের দৈর্ঘ্য কত, এই দেখো অতিভুজের দৈর্ঘ্য, তাই না, অতিভুজের দৈর্ঘ্য কত 2x + 6, অতিভুজের দৈর্ঘ্যর থেকে কি বলে দিয়েছে, এই হলো অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম, কম মানে বিয়োগ চিহ্ন 2 কম, তাই জন্য -2। বোঝা গেল? এবার আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2x, 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে 4, এই এত সেমি। বোঝা গেল? তাহলে আমরা 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম তো, এইটা হলো x, এইটা হলো কি 2x + 6, আর এইটা হলো কত 2x + 4, তৃতীয় বাহুটার দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে অ্যান্সারে জানতে চেয়েছে 3টে বাহুর অ্যাকচুয়াল দৈর্ঘ্য মাপটা তোমাদেরকে বলতে হবে, মানে এরকম এক্স টেক্স লেখা যাবে না আর কি। তাহলে আমরা কি করব, আমরা তো পিথাগোরাসের সূত্র জানি, পিথাগোরাসের সূত্রতে আমরা কি জানি, কি শিখেছি, যে অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান সমান কি লিখতে হয়, ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস কি জানি আমরা, লম্বর স্কোয়ার, তাই তো? তাহলে এই আমরা জানি। তাহলে চলো অতিভুজের জায়গাতে আমরা কত বসাবো বলো তো, অতিভুজের জায়গাতে এই দেখো লেখাই আছে অতিভুজ মানে কত 2x + 6, তাহলে চলো লিখবো 2x + 6, ব্র্যাকেট দেবো, এখানে স্কোয়ার দেবো। ভূমির জায়গাতে কত লিখবো, ভূমি তুমি এক্সকেও নিতে পারো, ঠিক আছে, ভূমির জায়গায় লিখবো এক্স, এখানে দেবো স্কোয়ার। লম্বর জায়গাতে কত লিখবো, এই দেখো লম্ব মানে হলো এই তৃতীয় বাহুটা 2x + 4, তাহলে চলো লিখবো 2x + 4 তার হোল স্কোয়ার। তাহলে এবারে আমাদের একটা প্রশ্ন হলো, কোন সূত্রে আমরা করব অঙ্কটাকে, খুব ভালো করে দেখবে, এগুলোকে কিন্তু আমরা সব a + b হোল স্কোয়ারের সূত্রতে ভাঙবো। তো a + b হোল স্কোয়ারের সূত্র মাথায় রাখবে, কিন্তু তোমরা ছোটোবেলা থেকে এটা কিন্তু তোমরা করছো, ক্লাস 7 থেকে কিন্তু তোমরা এটা করছো। a + b হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab প্লাস কিন্তু b², এই সূত্রটা আশা করি তোমাদের মনে আছে। তাহলে চলো এই সূত্রতেই আমরা কিন্তু করব। তাহলে দেখো এটাকে আমরা a + b হোল স্কোয়ারের সূত্রতে ভাঙবো, এইটাকে ভেবে নেব a, আর এইটাকে আমরা কি ভেবে নেব বলো তো b। বোঝা গেল? তাহলে চলো সূত্রতে কি লেখা রয়েছে, প্রথমেই a², a মানে কি এইটা 2xটা, তাহলে এই হলো a, তার মাথায় দেব স্কোয়ার, ঠিক আছে, প্লাস কি লেখা রয়েছে 2ab, তাহলে চলো লিখবো 2 ইন্টু a মানে কোনটা, এই যে 2x, b মানে কি 6, তাহলে এই হলো 2ab প্লাস b², b মানে কি 6, তার লিখবো স্কোয়ার। বোঝা গেল? তারপরে এবারে দেখো এখানে আমরা করব এই স্কোয়ারটা আমরা কি এক্সের মাথাতে বসাবো, তারপরে দেখো এইটাকে আবার আমরা সূত্রে ভাঙবো, এই যে a প্লাস এই জায়গাটা b, তাহলে এইটা হলো এই 2xটা হলো a আর 4টা হলো b, তাহলে একই সূত্র a², তাহলে a মানে কি 2x, তাহলে এই হলো a² প্লাস দেখো কি লেখা রয়েছে 2ab, তাহলে এই হলো 2, a মানে হলো এই যে এইটা, এই হলো a আর এই হলো b মানে হলো কত 4, প্লাস দেখো কি রয়েছে b², তাহলে b মানে কি 4। আশা করি বোঝা গেল। চলো এইবারে আমরা কি করব, ব্র্যাকেটটাকে তুলে করব অঙ্কটা। তাহলে এবারে দেখো আমরা কি করব, ছোট ছোট ব্র্যাকেটগুলোকে তুলব, মানে খুব ভালো করে যদি দেখো
এই যে এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, একবার 2-এর মাথায় একবার এক্সের মাথায়। এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে স্কোয়ারটা 2-এর মাথায় বসলে কত হবে 4, এক্সের মাথাতে বসলে কত হবে এক্সের স্কোয়ার, প্লাস তারপরে দেখো এই যে 2 আর 2 গুণ করলে 4, 4 6 কত হচ্ছে 24, এখানে দেখো রয়েছে এক্স, তাহলে প্লাস 6-এর স্কোয়ার কত হচ্ছে 36। আচ্ছা এখানে রয়েছে কি এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম, প্লাস এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে স্কোয়ারটা কোথায় বসবে, একবার 2-এর মাথায় একবার এক্সের মাথায়। তাহলে 2-এর মাথাতে স্কোয়ার বসলে কত হবে 4, এক্সের মাথাতে স্কোয়ার বসলে হবে এক্স স্কোয়ার, প্লাস 2 দুগুণে 4, 4 4-এ 16x, প্লাস 4-এর স্কোয়ার আমরা কত লিখব 16। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। আচ্ছা এখানে আমরা কাকে কাকে যোগ বিয়োগ করতে পারবো, কাউকে পারবো না, দেখে দেখে জাস্ট টুকবো, টোকা ছাড়া কোনো কাজ নেই আজকের। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আর 4x স্কোয়ার যোগ করলে কত হবে, হবে কিন্তু 5x স্কোয়ার। আচ্ছা প্লাস 16x প্লাস 16। এইবারে আমরা কি করব বলতো, সমস্ত এই পদগুলোকে সব সমান চিহ্নের এই সাইডে করব, বাঁদিকে করব সব কটাকে। তাহলে দেখি কি হয়। আচ্ছা আমি না সব কটাকে ওই দিকে করছি, এই দিকটাকে শূন্য করে দিচ্ছি, করে দিয়ে সবাইকে ওই সাইডে করে দিচ্ছি। যেমন দেখো 5x স্কোয়ার যেমন আছে, এইটাকে আগে ওই সাইডে করছি, 4x স্কোয়ার তার আগে কিছু নেই মানে কি প্লাস, এই সাইডে চলে গেলে মাইনাস 4x স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখবে এখানে কি রয়েছে প্লাস 16x যেমন আছে, প্লাস 24xকে ওই সাইডে করছি মাইনাস 24x। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো কি রয়েছে প্লাস 16, এই যে প্লাস 36কে এবার এই সাইডে করছি মাইনাস 36। বোঝা গেল তো? তাহলে কি হচ্ছে শেষ পর্যন্ত এই দিকটা আমি পুরো শূন্য করে দিয়েছি। 5x স্কোয়ার থেকে 4x স্কোয়ারকে মাইনাস করলে হবে কি এক্স স্কোয়ার, প্লাস 16x মাইনাস 24x, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস। তাহলে 24 থেকে আমরা যদি 16কে বিয়োগ করি হবে কত 8x, যেহেতু 24 বড় তার আগে মাইনাস আছে বলে আমরা এখানে মাইনাস বসাবো। আচ্ছা প্লাস 16 আর মাইনাস কত রয়েছে 36, প্লাসে মাইনাসে মাইনাস, 36 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে 20, তাই তো? আচ্ছা 36টা বড় তার আগে মাইনাস আছে বলে আমরা এখানে মাইনাস বসাবো। ওকে, তাহলে এতটা বোঝা গেল। এবারে চলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, আমি না এই সাইডে উৎপাদকে বিশ্লেষণটা করছি, তাহলে এই দিকে রয়েছে দেখো শূন্য, বাঁ দিকটা পুরো ফাঁকা করে দিয়েছি শূন্য। আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ করব 20, 20 কীভাবে নামতাতে আসে দেখো 10 দুগুণে 20, 10 আর 2 লিখলাম, এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলে হচ্ছে 8, এই দেখো 8, তাই তো? তাহলে চলো আমরা লিখি এক্স স্কোয়ার, তারপরে দেখো রয়েছে মাইনাস, আগে এক্সটাকে লিখবো তারপর 8কে আমরা কিভাবে লিখবো এইভাবে, 10 বিয়োগ 2 আর মাইনাস কত রয়েছে দেখো এখানে 20 রয়েছে, তাহলে লিখবো 20, তারপরে এক্স স্কোয়ার, তাহলে এক্স দিয়ে গুণ করবে একবার এখানে একবার এখানে, তাহলে করলে কত হবে এক্স দিয়ে 10কে গুণ করলে হবে 10x, এক্স দিয়ে যখন 2কে গুণ করবো এক্সের আগে মাইনাস, 2-এর আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2x। চলো এবারে না আমরা কমন নেব, তাহলে কমন নিয়ে এই দুটো জায়গা দিয়ে কী কমন নেব এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স, এইখান থেকে এক্স কমন গেলে থাকছে কত 10, বোঝা গেল? এবারে এই দুটো জায়গা থেকে কমন নেব, তাহলে কি থাকবে দেখো 2 আর 20কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখান থেকে যদি 2 কমন নিই পড়ে থাকছে কত এক্স মাইনাস 2 দিয়ে 20কে ভাগ করলে কত থাকছে 10, বোঝা গেল? তাহলে এখানে হচ্ছে কত 0, ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে এক্স মাইনাস 10, ব্র্যাকেটের বাইরে রয়েছে এখানে এক্স আর এখানে প্লাস 2, তাহলে এগুলোকে ব্র্যাকেটের মধ্যে করে দিই আমরা, তাই না? এইবারে দেখো এক্সের না এখান থেকে আমরা দুটো মান পাবো, কিভাবে পাবো দেখো, আমি যদি এইরকমভাবে দাগ কেটে দিই, একবার আমি এইটাকে লিখি এক্স মাইনাস 10 সমান সমান এই যে শূন্যটাকে একবার লিখি, তারপরে এইটাকে লিখি দেখো এই যে এক্স প্লাস 2 সমান সমান 0, তাহলে দেখো মাইনাস 10 সমান চিহ্নের এই দিকে গেলে প্লাস 10, ঠিক আছে বোঝা গেল? আবার তোমরা এই দিকে দেখো, দেখো প্লাস 2 সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস 2, বোঝা গেল তো? তাহলে এবারে তোমরা খুব ভালো করে দেখো, আমরা না এখানে এক্সের দুটো মান পেয়েছি। দেখো এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম বাহু এক্স, তাহলে এক্সের মান কোনটা হবে
এক্সের মান কি 10 হবে নাকি এক্সের মান -2 হবে, কোন মানটাকে আমি নেব? দুটো মান পেয়েছি তো। সর্বদা কিন্তু মনে রাখবে আমরা এই যে অঙ্কগুলো করছি এগুলো কিন্তু বাস্তব সমস্যা নিয়ে অঙ্ক, অর্থাৎ বাস্তবের সঙ্গে মিল রেখে এই অঙ্কগুলো দেওয়া হয়েছে। যে সমস্ত এরকম প্রশ্নের অঙ্ক থাকবে এই প্রশ্নের অঙ্কগুলোতে মাইনাসের মানটাকে আমরা কোনো দিনের জন্য নেব না, কোনো দিনের জন্য নেব না, কারণ এটার মান -2কে নেব না, কারণ একটা বাহুর দৈর্ঘ্য কোনোদিনও মাইনাসে হতে পারে না। একটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হতে পারে, কিন্তু -3 সেন্টিমিটার বা -2 সেন্টিমিটার এটা কখনো পসিবল মানে হতে পারে কি? এটা হবে না। তাহলে সর্বদা আমরা পজিটিভ মানকে কিন্তু নেব, নেগেটিভ মানের দিকে তাকাবই না। বোঝা গেল? তাহলে আমাদের কাছে দেখি অঙ্কতে কি জানতে চেয়েছে। আমাদের কাছে কিন্তু এখানে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে তোমরা এরকমভাবে লিখবে, দেখো আমি এখান থেকে মুছে দিচ্ছি এই জায়গাগুলোকে। তাহলে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমেই লিখবো এইভাবে, উত্তরটাকে আমি যদি লিখি এখান থেকে যে অতিভুজের দৈর্ঘ্য, আমি প্রথমেই লিখবো কি, আচ্ছা অতিভুজ না লিখে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটাকে লিখি, এক্সটাকে। ঠিক আছে, আমি আগে লিখছি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহু, ভাবো আমি লিখছি ক্ষুদ্রতম বাহুকে আমি কি ধরে নিয়েছিলাম? এক্স। সেই এক্সের মান আমি কত পেয়েছি? 10। তাহলে এখানে আমি কত লিখবো? 10 সেমি। এই হলো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। এবারে এই বাহুটার দৈর্ঘ্য লিখবো, এই যে অতিভুজের দৈর্ঘ্য। অতিভুজের দৈর্ঘ্য কত? 2x + 6। দেখো 2x + 6। তাহলে আমি লিখবো অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য কি লেখা রয়েছে? 2x + 6। তাহলে 2 লিখছি। আচ্ছা এখানে এক্স এর জায়গাতে কত লিখবো? 10। আচ্ছা এখানে কোনো মাঝখানে চিহ্ন নেই মানে কি? গুণ চিহ্ন, +6। তাহলে কত হচ্ছে? 2 আর 10কে যদি আমরা গুণ করি, 20 + 6 মানে হচ্ছে কত? 26 সেমি। তাহলে এই আমরা পেলাম কি? অতিভুজের দৈর্ঘ্য। আর লাস্ট দেখো রয়েছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তোমরা যদি খুব ভালো করে দেখো, এই দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত আছে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য আছে 2x + 4। তাহলে এখানে আমরা লিখবো তৃতীয় বাহুর দৈর্ঘ্য, বা তৃতীয় বাহু বলে লিখছি 2x + 4, অর্থাৎ 2। এক্সের জায়গাতে আমরা কত লিখবো? 10। মাঝখানে কোনো চিহ্ন নেই মানে এটা গুণ চিহ্ন, এই পয়েন্ট মানে গুণ চিহ্ন। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 2 আর 10কে গুণ করলে কত? 20 + 4 অর্থাৎ 24 সেমি। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। বোঝা গেল? তো দেখো এবারে আমরা চলে আসবো 3 দাগের 2 অঙ্কতে। কি বলে দিয়েছে? যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। আচ্ছা চলো একটু একটু করে আমরা ব্যাপারটাকে বুঝি, তাহলে কিন্তু বুঝতেও দেখবে তোমাদের খুব সুবিধা হবে, সোজা লাগবে। একটু একটু করে ব্যাপার বুঝি। একটা 2 অঙ্কের সংখ্যার কথা বলেছে। 2 অঙ্কের সংখ্যা দেখতে কেমন হয়? একটা উদাহরণ যদি আমি লিখি, এবার একটা 2 অঙ্কের সংখ্যা 25। এই হলো একটা সংখ্যা 2 অঙ্কের। এইটাকে আমরা কি বলি? এককের ঘরের অঙ্ক। এটাকে আমরা কি বলি? দশকের ঘরের অঙ্ক। তাহলে এখানে এককের ঘরের অঙ্ক কত? 5। দশকের ঘরের অঙ্ক কত? 2। ঠিক আছে, এইবারে এখানে এমন একটা সংখ্যা লিখতে বলেছে, খুব ভালো করে দেখবে, যেখানে এককের ঘরের অঙ্কটা যা হবে দশকের ঘরের অঙ্কটা যেন তার ডবল হয়। অর্থাৎ আমি যদি সংখ্যাটাকে মুছে দিই, ভাবো এককের ঘরের অঙ্ক যদি হয় 2, তাহলে দশকের ঘরের অঙ্ক ডবল হবে। 2 এর ডবল কত হয়? 4। বোঝা গেল? আবার ধরে নেওয়া যাক, যদি এককের ঘরের অঙ্ক হয় 3, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? এককের যা তার ডবল। বোঝা গেল? আবার ভাবো যদি এককের ঘরের অঙ্ক হয় 4, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? 4 এর ডবল 8। এরকম একটা সংখ্যাকে ধরতে বলেছে। তাহলে আমরা কি করছি? এককের ঘরের অঙ্কটাকে একটা লিখছি, লিখে তার সঙ্গে 2 গুণ করে ডবলটা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা এখানে এবারে এককের ঘরের অঙ্ক আমি প্রথমবারে 2 ধরলাম, তারপর একবার 3 ধরলাম, এবারে 4 ধরলাম। এগুলো তো আমি সব আন্দাজে ধরছি না, এগুলো তো মানে মন থেকে আমি আন্দাজে ধরছি। আন্দাজে ধরলে তো চলবে না। ঠিক আছে, তাহলে আমি তো আসলে জানি না যে এককের ঘরের অঙ্কটা কত, আন্দাজে আন্দাজে সব ধরছি। তাহলে আগে আমাদেরকে লিখে নিতে হবে, মনে করি এককের ঘরের অঙ্ক, মনে করি এককের
ঘরের অঙ্ক, মনে করি এককের ঘরের অঙ্ক, যেহেতু আমি জানি না, আন্দাজে এতক্ষণ ধরছিলাম, তাহলে আমাকে ধরে নিতে হবে এককের ঘরের অঙ্ক হলো এক্স। তাহলে তোমরাই এবারে বলো এককের ঘরের অঙ্ক যদি হয় এক্স, বলো এবারে তোমরা এককের ঘরের অঙ্ক যদি হয় এক্স, তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে? আমরা কি করছি, 4 লিখলে এখানে তার ডবল লিখছি 2 দিয়ে গুণ করে, তাহলে এক্সকেও 2 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে ডবল, মানে কত 2x। বোঝা গেল? তাহলে আমাদের দশকের ঘরের অঙ্ক কত হচ্ছে দেখি তো, দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক দেখি তাহলে কত হচ্ছে, দশকের ঘরের অঙ্ক তাহলে কি হচ্ছে 2x। বোঝা গেল তো? তাহলে সংখ্যাটি হলো, তাহলে আগে আমরা এরকমভাবে লিখব, সংখ্যাটি হলো, তাহলে সংখ্যাটা কত, খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে, খুব ভালো করে দেখো, এই যে সংখ্যাটা লেখা রয়েছে না, এই যে 84, আমি এখানটাতে লিখি, দেখো 84, একটা হলো একক একটা হলো দশক, তাই তো? এই তো সংখ্যাটা 84, মানে এককের ঘরের যে অঙ্ক দশকের ঘরের অঙ্ক দেখো তার ডবল, তাই না? 84। এবারে এইটা 84 কি করে হয়েছে, 84 কিন্তু হয়েছে এইভাবে, খুব ভালো করে কিন্তু দেখবে, 84 এইভাবে হয়েছে, এককের ঘরে কত রয়েছে 4, দশকের ঘরে কত রয়েছে 8, 8 দশকের ঘরে রয়েছে, তাই জন্য 10 দিয়ে গুণ। বোঝা গেল? যেহেতু দশকের ঘরে রয়েছে, তাহলে 10 আর 8কে গুণ করলে কত হয় 80, তার সঙ্গে 4 যোগ করে হচ্ছে 84। বোঝা গেল? তাহলে 84 কিভাবে আসছে বলো তো, 84 এইভাবে আসছে, যেটা দশকের ঘরে রয়েছে তাকে 10 দিয়ে গুণ করলাম, তাই জন্য হলো কত 80, তারপর 4 দিয়ে যোগ করলাম। আচ্ছা ভাবো কোনো জায়গায় রয়েছে 72, তাহলে কিভাবে লিখবো, একক আর দশক যদি হয় কিভাবে হবে, এটাকে যদি আমরা ভেঙে লিখি, যেহেতু 7 দশকের ঘরে রয়েছে তাহলে আমরা কি লিখবো, 7 যেহেতু দশকের ঘরে রয়েছে 10 দিয়ে গুণ, আর এখানে কত রয়েছে 2, তাহলে দেখো 7 গুণ 10 কত 70, আর 2 হচ্ছে কত 72। বোঝা গেল? এইভাবে। তাহলে এখানেও ঠিক আমরা একই জিনিস করব, তাহলে এই সংখ্যাটা হবে কত, একক আর দশক, তাহলে একক মানে কত বসাবো আমরা, একক জানি আমরা কত x, দশক মানে আমরা কত বসাবো 2x। এবারে শুধু কি এরকম লিখলে হবে, আমি যদি এই রকম ভাবে লিখি তাহলে কিভাবে লিখব, যেহেতু এটা দশকের ঘরে রয়েছে কি করব 10 দিয়ে গুণ করব। বোঝা গেল? আর এরকমভাবে লিখতে হবে যোগ চিহ্ন দিয়ে। এই হলো কিন্তু লেখার সিস্টেম। এইটাকে বলা হয় কি বলতো, স্থানীয় মানে বিস্তার করে লেখা। কি বলে? স্থানীয় মানে বিস্তার করে লেখা। তাহলে যে কোনো সংখ্যাকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে এই রকম ধরনের দেখতে হয়। তাহলে এখানেও ঠিক আমরা তাই করলাম, স্থানীয় মানে বিস্তার করে লিখলাম। ঠিক আছে? তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কত হচ্ছে, 10 আর 2x গুণ করলে কত হবে, হবে 20x প্লাস এখানে কত রয়েছে x। বোঝা গেল? এই হলো সংখ্যাটা। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম, 20x প্লাস x, এই হলো সংখ্যা। এইবারে দেখি কি বলেছে, কি জানতে চেয়েছে। দেখো এইবারে বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে, তোমরা দাগও দেবে। আগে আমি প্রশ্নানুসারে লিখি, তবেই তো আমি সমীকরণকে সাজাতে পারবো, তাই না? তাহলে আগে আমরা লিখবো কি প্রশ্নানুসারে, তারপরে আমরা সমীকরণটাকে সাজাবো। আর তোমরাও কিন্তু বইতে দাগ দেবে। দেখো তাহলে তোমরা এবার এখান থেকে দাগ দেবে। কি বলে দিয়েছে, আমি যেখান থেকে দাগ দিতে বলবো, বলে দিয়েছে যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, এবারে দাগ দেওয়া স্টার্ট করো। দেখো সংখ্যাটাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে আমরা সংখ্যাটা কত পেয়েছি, সংখ্যাটা পেয়েছি 20x প্লাস x, এই হলো সংখ্যাটা আমরা পেয়েছি। এবার কি বলছে, এই সংখ্যাটাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, এককের ঘরের অঙ্ক কত, এই দেখো এককের ঘরের অঙ্ক হলো x, দেখতে পাচ্ছ তো, দেখো লেখাই আছে এককের ঘরের অঙ্ক হলো x। তাহলে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, আমি দেখো এখানে লিখছি, এই হলো এককের ঘরের অঙ্ক দিয়ে সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, এই হলো পুরো সংখ্যাটাকে, এই পুরো সংখ্যাটাকে, এই তো পুরো সংখ্যা, এই পুরো সংখ্যাটাকে আমি যদি এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি তাহলে কি হবে বলে দিয়েছে, গুণফল হবে 189। তাহলে গুণফল হবে কত, 189। তাহলে এই হলো সংখ্যা, তাকে আমি গুণ করছি এককের ঘরের অঙ্ক দিয়ে। ঠিক আছে? তাহলে এককের ঘরের অঙ্ক, আর এখানে কিছু চিহ্ন নেই মানে কি, এই চিহ্নটা হলো গুণ চিহ্ন। এককের ঘরের অঙ্ক দিয়ে সংখ্যাটাকে গুণ করলাম, গুণ করলে পাবো 189। আশা করি বুঝতে পারলে তো সমীকরণটা। এবার চলো অঙ্ক করবো জাস্ট।
তাহলে দেখো আমি এবারে এগুলোকে না মুছে দিচ্ছি এই দাগগুলোকে। তাহলে এবারে তোমরা বলো ভালো করে, এবারে আমরা অঙ্কটা তো স্টার্ট করব। এক্স যেমন আছে দেখো আমি এখানে লিখছি। আচ্ছা 20x আর এক্সকে যোগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 21x, ঠিক আছে। এবারে 189 যেমন আছে আছে। আচ্ছা এটা কোনো চিহ্ন নেই মানে কি, এটা গুণ চিহ্ন, তাহলে এক্স দিয়ে আমরা 21xকে গুণ করলে কত পাচ্ছি? গুণ করলে কিন্তু আমরা পাবো 21x এর স্কোয়ার, আর এখানে আমরা কত পাচ্ছি? 189। তাহলে 21টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ। 21টা দেখো গুণ রয়েছে না, কারণ 21 আর এক্স স্কোয়ারের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, ওই সাইডে চলে গেলে হবে ভাগ। তাহলে 189 যেমন আছে আছে, 21টা পরে চলে গিয়ে হলো ভাগ। 21 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? দেখো 21 9তে কত হয়? 9 কে 9, 9 2 18, 21 কে 21, 21 9 হবে কত? 189, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার সমান সমান 9। এবার স্কোয়ারটাকে সমান চিহ্নের এই দিকে আনবো, এই যে স্কোয়ার সমান চিহ্নের এই দিকে আনবো, আনলে কি হয়ে যাবে? স্কোয়ারের উল্টো রুট হয়ে যাবে। তাহলে 9, এবার এখানে রুট বসাবো। আচ্ছা রুটের এখানে না সর্বদা তোমরা প্লাস মাইনাস লিখবে, মানে এক্সের মান প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। তাহলে দেখো তোমরাই বলো 9 এর রুট কত হবে? 3, অর্থাৎ 3-এর আগে প্লাস আর মাইনাস বসাবো, ঠিক আছে। তার মানে কি এক্সের মান +3ও হতে পারে, আবার এক্সের মান -3ও হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু আমরা কোন মানটাকে নেব? তো তোমাদেরকে আমি বলেছি সর্বদা মাইনাসের মানকে অ্যাভয়েড করব, কোনোদিনও মাইনাসের মানকে আমরা নেব না কোনো দিনের জন্য। সর্বদা আমরা কোন মানটাকে নেব? প্লাসের মানটাকে কিন্তু আমরা নেব, এটাই হবে কিন্তু উত্তর। তাহলে এক্স মানে দেখো আমি কি ধরেছিলাম? এক্স মানে দেখো আমি লিখেছিলাম এককের ঘরের অঙ্ক, দেখতে পাচ্ছ তো? এই দেখো এক্স মানে আমি ধরেছিলাম কি এককের ঘরের অঙ্ক হলো 3, তাই তো? এককের ঘরের অঙ্ক। তাহলে এক্স মানে কি বেরোলো? 3। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? তাহলে আমাদের কাছে শুধু জানতে চেয়েছে যে এককের ঘরের অঙ্কটা কত। তাহলে চলো আমরা লিখে দেবো, যে উত্তরে লিখে দেবো এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক তাহলে কত হবে? হবে কিন্তু 3, বোঝা গেল? আর যদি সংখ্যাটা জানতে চাইতো তাহলে বলো তো কত হতো? এটা যদিও জানতে চাইনি, আমি এমনি বলছি। এককের ঘরের অঙ্ক 3, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? এইটার ডবল মানে 6, বোঝা গেল? এটা যদিও জানতে চাইনি, শুধু এটাই জানতে চেয়েছে, এটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। দেখো 3-এর দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমরা কিন্তু স্টার মেরে রাখবে। 3-এর দাগের অঙ্কটা চলো আমরা স্টার্ট করি। দেখো 3-এর দাগের অঙ্কতে বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। তার মানে সালমা বলে যে মেয়েটা রয়েছে, সেই মেয়েটা যত জোরে হাঁটছে অনিক তার থেকে একটু কম জোরে হাঁটছে, মানে অনিক যতটা জোরে হাঁটছে সালমা 1 মিটার/সেকেন্ড গতিবেগ বেশি জোরে হাঁটছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তার কারণ সালমার স্পিড বেশি অনিকের থেকে 1 মিটার/সেকেন্ড। তাহলে জানতে চেয়েছে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে ব্যাপারটা। তাহলে দেখো এই অঙ্কের মধ্যে দুজনের কথা বলে দিয়েছে। কোন দুজনের কথা বলে দিয়েছে? একজনের নাম দেখো অনিক, একজনের নাম হলো সালমা। এবার এই দুজন কি করছে? দুজন রেস করছে, ভাবো দৌড়চ্ছে, দুজনে দৌড়চ্ছে। এবারে কার স্পিড বেশি? বলে দিয়েছে সালমার স্পিড বেশি। কতটা বেশি? 1 মিটার/সেকেন্ড বেশি। আচ্ছা অনিকের গতিবেগটা কত সেটা তো বলে দেয়নি, তাহলে আগে আমাদেরকে সেইটা তো লিখে নিতে হবে, যে মনে করি, আগে আমরা এটা লিখে নেব যে মনে করি অনিকের গতিবেগ কত বলে দিয়েছে দেখি তো? কিছুই বলে দেয়নি, এটাই তো জানতে চেয়েছে, তাই না? তাহলে আমরা তো জানি না যে অনিক কতটা স্পিডে দৌড়চ্ছে, ঠিক আছে। ভাবো অনিক যদি 10 মিটার/সেকেন্ড স্পিডে দৌড়য় তাহলে সালমা আরও 1 বেশি, মানে 11 মিটার/সেকেন্ড গতিবেগে দৌড়বে, বোঝা গেল? অনিক যদি 15 মিটার/সেকেন্ড এই স্পিডে দৌড়য় তাহলে সালমা আরও 1 বেশি, মানে 16 মিটার/সেকেন্ড গতিবেগে দৌড়বে। তাহলে দেখো অনিকের গতিবেগ আমি জানি না, তাহলে আমি কি লিখবো? অনিকের গতিবেগ হলো x মিটার/সেকেন্ড, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, মিটার/সেকেন্ড অনিকের গতিবেগ। কিন্তু সালমার গতিবেগটা কিন্তু অনিকের গতিবেগের থেকে বেশি, ঠিক আছে। তাহলে আমি দেখো এখানে লিখবো কি? সালমার
সালমার গতিবেগ মানে সালমা যে স্পিডে দৌড়চ্ছে তার স্পিডটা কত, দেখবে অঙ্কের মধ্যেই কিন্তু বলে দিয়েছে, তোমরা দাগ দেবে কিন্তু কি বলে দিয়েছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, মানে অনিকের যা গতিবেগ এক্স তার থেকে বেশি, মানে 1 বেশি, মানে 1কে আমরা কি করব, যোগ করব, বোঝা গেল। তাহলে আমরা পেয়ে গেলাম যে কার স্পিড কত দৌড়ানোর, ঠিক আছে, মিটার পার সেকেন্ড আমি লিখি, বোঝা গেল তো কার স্পিড কত। আচ্ছা, এবারে দৌড়চ্ছে কতটা পথ দৌড়চ্ছে বলো তো, ভাবো এইখান থেকে এতটা পথ দৌড়চ্ছে, আর এইখান থেকে এতটা কত মিটার জানো, 180 মিটার। এরকম 180 মিটার পথ দুজনে মিলে দৌড়াবে, ঠিক করেছে, ঠিক আছে, দুজনে মিলে দৌড়াবে। এবারে তোমরাই একটা আন্দাজ করে আমাকে বলো, এই যে দুজনে দৌড়ানো আরম্ভ করবে, ভাবো এইখান থেকে দৌড়ানো আরম্ভ করলো, ঠিক আছে, দুজন, ভাবো এই হলো সালমা, এই হলো অনিক, তোমরা বলো তো কে আগে গিয়ে এইখানটাতে পৌঁছাবে, তোমরা বলো তো কে আগে গিয়ে পৌঁছাবে, যার স্পিড বেশি সে আগে গিয়ে পৌঁছাবে, তাই তো, যার স্পিড বেশি সে আগে গিয়ে পৌঁছাবে, যার স্পিড কম সে দেরি করে পৌঁছাবে। তাহলে তোমরা বলো কার স্পিড বেশি। দেখো সালমার কিন্তু দৌড়ানোর গতিবেগটা বেশি, কেন, কারণ দেখো অনিকের যা গতিবেগ তার থেকে আরও 1 বেশি, মানে অনিকের যদি হয় এক্সের জায়গায় যদি হয় 20, তাহলে সালমার কত হবে 20 যোগ 1 21, তাহলে যার স্পিড বেশি সে তাড়াতাড়ি পৌঁছবে, অর্থাৎ সে কম সময়ে পৌঁছবে, সে কি হবে, কম সময়ে পৌঁছবে। আচ্ছা এবারে দেখি তো, আমরা এবার একটু বের করি যে অনিকের এতটা যেতে কতটা সময় লাগে, আর সালমার এইখান থেকে এতটা যেতে কত সময় লাগে, চলো এটা বের করি। তাহলে দেখো সময় কতটা লাগে সেটা আমরা বের করব। তো ভালো করে দেখো, ভাবো এইখান থেকে কেউ এতটা যাবে, ভাবো এইখান থেকে এতটা আমি ধরে নিচ্ছি 10 মিটারের পথ, আন্দাজে ভাবো আমি ধরে নিচ্ছি, একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এবারে একটা লোক, ভাবো এই লোকটা দৌড়ে এইখান থেকে এইখানে যাবে, লোকটা দৌড়চ্ছে 2 মিটার পার সেকেন্ড, এই স্পিডে 2 মিটার পার সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডে যায় 2 মিটার, তাহলে 10 মিটার যাবে কত সেকেন্ডে, 2 মিটার যদি যায় 1 সেকেন্ডে, তাহলে এইখান থেকে এতটা যেতে কত সময় লাগবে, দেখো এখান থেকে এতটা হলো 10 মিটারের পথ, কেউ যদি 2 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে সে 1 মিটার যাবে কত সেকেন্ডে, 1/2, তাহলে সে 10 মিটার যাবে কত সেকেন্ডে, 1/2, তার সাথে আমরা কি গুণ করবো 10, মানে 2 1 2 হচ্ছে কত 5, তাহলে এইখান থেকে এতটা যেতে তার কত সময় লাগবে 5 সেকেন্ড। তাহলে আমরা কি করে বের করলাম, উপরে রাখলাম দূরত্বটাকে, মানে এখান থেকে এতটা কত মিটারের পথ, দূরত্বটাকে, মানে দেখো 10কে দেখো উপরে লেখা আছে, আর 2কে মানে স্পিডটাকে দেখো নিচে লেখা আছে, তার মানে আমরা যদি খুব ভালো করে দেখবে দূরত্বকে স্পিড দিয়ে মানে গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে কি আমরা টাইমটা পেয়ে যাব, যে ওর এখান থেকে এখানে যেতে কতটা টাইম লেগেছে, বোঝা গেল। তাহলে চলো সেই কাজটাই কিন্তু আমরা এখানে করে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে লিখবো অনিকের, আমরা এরকমভাবে লিখবো অনিকের 180 মিটার যেতে সময় লাগে, ঠিক আছে, তাহলে সময় লাগে, তাহলে সময় বের করবার নিয়ম কীরকম, যতটা পথ এখান থেকে এতটা, যতটা পথ কতটা পথ এখান থেকে এতটা 180 মিটার, সেই 180কে অর্থাৎ দূরত্বটাকে ভাগ করতে হবে কি দিয়ে, স্পিড দিয়ে, কতটা স্পিডে দৌড়চ্ছে। তাহলে দেখো অনিক কত স্পিডে দৌড়চ্ছে, x মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 180 মিটার যেতে সময় লাগবে কি এই এত সেকেন্ড। তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে এই সূত্রটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, তাহলে দেখবে আর তোমাদের কোনোদিনও কোনো অসুবিধা হবে না। সময় বের করবার সূত্র খুব ভালো করে কিন্তু মনে রাখবে, সময় বের করবার সূত্র কি বলো তো, সময় বের করবার সূত্র হলো, দেখো সময় বের করবার সূত্র হলো দূরত্ব বাই গতিবেগ, গতিবেগকে আমি শর্টে বেগ বলে লিখছি, মানে স্পিড বলে লিখছি। তাহলে যতটা পথ যাচ্ছে সেই দূরত্বটাকে কত স্পিডে যাচ্ছে সেইটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কি কত টাইমের মধ্যে পৌঁছে যাবে, সময়টা কিন্তু আমরা পেয়ে যাব, বোঝা গেল তো। তাহলে এতটা তোমরা বুঝতে পারলে। তাহলে একইভাবে বলো তো সালমার কতটা টাইম লাগবে, সালমার 180 মিটার, ওই একই পথ, সালমা যদি এবার এখান থেকে দৌড়ে এতটা যায় তাহলে সালমার কতটা টাইম লাগবে, এত মিটার যেতে সময় লাগবে,
তাহলে কতটা পথ যাচ্ছে সালমা, এখান থেকে এতটা মানে 180 মিটার পথ। কতটা স্পিডে যাচ্ছে সালমা এইখানে দেখতে পাবে। সালমার দৌড়ানোর যে গতিবেগটা x+1, তাহলে আমরা কি লিখবো x+1। তাহলে এই যে দূরত্বটাকে আমরা কি করলাম, গতিবেগ দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে যাব আমরা সময়। দূরত্বকে কি করেছি, গতিবেগ দিয়ে ভাগ করে দিয়েছি, পেয়ে যাব সময়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো যে কার কত সময় লাগছে। সালমার কত সময় লাগছে 180/x+1, আর অনিকের কত সময় লাগছে 180/x। তাহলে এত দূর তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, তোমরা কিছুক্ষণ ভেবে ভিডিওটাকে পজ করো আর 2 মিনিট ভেবে আমাকে অ্যান্সারটা দাও। আচ্ছা বলো তো, অনিকের এইখান থেকে এতটা যেতে বেশি সময় লাগবে নাকি সালমার এইখান থেকে এতটা যেতে বেশি সময় লাগবে? বলো তো কার বেশি সময় লাগবে আর কার কম সময় লাগবে? এটা আমি যদি একটু আগেই বলেছি। দেখো, বেশি সময় কার লাগবে বলো তো? বেশি সময় লাগবে কিন্তু অনিকের বেশি সময় লাগবে। সালমার কিন্তু কম সময় লাগবে, কারণ সালমার স্পিড বেশি দৌড়ানোর। যার দৌড়ানোর স্পিড বেশি তার কি কম সময় লাগবে। ঠিক আছে, এই সালমার স্পিড বেশি কেন? তার কারণ দেখো, সালমা অনিকের মতোই দৌড়চ্ছে। অনিক যদি এক্স দৌড়োয়, সালমাও এক্স দৌড়চ্ছে, সাথে আরও 1 বেশি। মানে যদি অনিক দৌড়ায় 20 মিটার পার সেকেন্ড, তাহলে সালমা দৌড়চ্ছে 20+1 21 মিটার পার সেকেন্ডে। তাহলে এ বেশি স্পিডে দৌড়চ্ছে, তাই জন্য এর কি কম সময় লাগবে, মানে সালমার কম সময় লাগবে, অনিকের বেশি সময় লাগবে। তাহলে দেখো, আমি না এখানে লিখছি প্রশ্নানুসারে বলে। আচ্ছা, এবারে আমাকে বলো কে আগে গিয়ে পৌঁছাবে। দুজনে যদি একসঙ্গে দৌড়ানো স্টার্ট করে, অনিক আর সালমা, কে আগে গিয়ে পৌঁছাবে? যার স্পিড বেশি সে আগে গিয়ে পৌঁছাবে, যার স্পিড কম সে দেরিতে পৌঁছাবে। ঠিক আছে, আর সময় কার বেশি লাগবে? সময় কিন্তু এই যে বেশি লাগবে যার স্পিড কম, অর্থাৎ অনিকের। তাহলে বেশিকে আমরা সর্বদা প্রথমে লিখি, যখন কোনো জায়গায় আমরা লিখি বেশিকে প্রথমে লিখব। তাহলে দেখো, অনিকের কত টাইম লাগবে, বেশি সময় লাগবে 180/x। সালমার কত সময় লাগবে? সালমার সময় লাগবে কিন্তু 180/x+1। তাহলে এইটা হলো অনিকের সময় লাগবে এখান থেকে এতটা যেতে, সালমার সময় লাগবে এখান থেকে এতটা যেতে সময় লাগবে একটা। কে আগে গিয়ে পৌঁছাবে? কে আগে গিয়ে পৌঁছাবে? অবশ্যই সালমা আগে গিয়ে পৌঁছাবে, কারণ সালমা 1 মিটার পার সেকেন্ড বেশি জোরে দৌড়চ্ছে বলে। আচ্ছা, কতটা আগে গিয়ে পৌঁছাবে বইতে দাগ দেওয়া আছে, তোমরা কিন্তু দাগ দাও। দেখো, বইতে বলেই দিয়েছে কিন্তু যে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। দেখতে পেয়েছো তো, 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে কে আগে গিয়ে পৌঁছাবে? সালমা। কতটা আগে গিয়ে পৌঁছাবে? 2 সেকেন্ড আগে পৌঁছে যাবে। বোঝা গেল? তাহলে এই যে এর থেকে এ কত আগে পৌঁছাবে বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে বলো তো? কি করতে হবে বলো? তাহলে কতটা আগে পৌঁছাচ্ছে এটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে তুলনা, কতটা, এর থেকেও কতটা বেশি, এর থেকেও কতটা কম, এরকম কতর যে এই যে তুলনা, কে বেশি আগে পৌঁছচ্ছে, কতটা আগে পৌঁছচ্ছে, এই রকম থাকলেই আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বোঝা গেল? ভাবো, সালমা পৌঁছে গেছে 7 সেকেন্ড সময়, ধরে নাও সালমা, আমি আন্দাজে বলছি, এখান থেকে এতটা গেছে মাত্র 7 সেকেন্ড সময়। অনিক গেছে ভাবো 10 সেকেন্ড সময়। কে আগে পৌঁছেছে? সালমা। কতটা আগে পৌঁছেছে? কতটা আগে পৌঁছেছে তোমরাই বলো। 10 সময় লেগেছে অনিকের, সালমা 7 সেকেন্ডে পৌঁছে গেছে। তার মানে কি, সালমা অনিকের থেকে 3 সেকেন্ড আগে পৌঁছে গেছে। কি করে বের করলাম 3 সেকেন্ড? 10 থেকে আমি বিয়োগ করলাম এই 7কে, তাহলেই পেয়ে যাব যার বেশি সময় লেগেছে সেটাকে প্রথমে লিখবো, আর যার কম সময় লেগেছে তাকে দ্বিতীয়তে লিখবো। বেশি সময় থেকে কম সময় বিয়োগ করলেই পেয়ে যাব। এরকম ব্যাপার আর কি। বোঝা গেল? তাহলে বেশি সময় লেগেছে কার? অনিকের। কম সময় লেগেছে কার? সালমার। তাহলে কতটা কম সময় লেগেছে বের করতে গেলেই কি বিয়োগ করব, হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে তো। এবারে জাস্ট আমরা সমাধান করব, হয়ে যাবে। কমন নেব, এখানেও 180, এখানেও 180, কমন নিয়ে ফেলি তো আমরা 180 কমন নিলে দেখো নিচে এক্স, এখান থেকে 180 চলে গেছে, তার মানে 1 থাকবে। এখান থেকেও 180 চলে গেছে, তার মানে 1 থাকবে। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো 180টা দেখো এখানে গুণ রয়েছে, তাহলে এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে এখানে 1/x যেমন আছে থাকবে, তারপরে এইটাও যেমন আছে তেমন থাকবে। তাহলে 2 ভাগ কি হয়ে যাবে? 180। বোঝা গেল তো? 180 গুণ ছিল, এই সাইডে চলে গেলে ভাগ। এইবারে আমরা কি করব? এই যে এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটাকে আমরা কি করব? বিয়োগ করব।
চলো লসাগু করি, কত হবে এখানে এক্স আর এখানে কি রয়েছে বলো এক্স প্লাস ওয়ান, দেখতে পেয়েছো? তাহলে লসাগু কত হবে, হবে এক্স আর এখানে দেখো কি রয়েছে এক্স প্লাস ওয়ান। তাহলে এবারে আমরা কি করব, এখানে বিয়োগ চিহ্ন রয়েছে, বিয়োগ করব। তাহলে বিয়োগ আমি দেখো এইভাবে করছি, খুব ভালো করে দেখো, আমি এই যে কোনাকুনি করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো এক্স দিয়ে এক্সের সঙ্গে আমি এককে গুণ করছি, করলে আমি কত পাবো এক্স। এটা কিন্তু দেখবে 1.2 যখন আমি করিয়েছিলাম না কোনাকুনি গুণ, তখন আমি এরমভাবে দেখিয়েছিলাম। বিয়োগ থাকলেও কীভাবে কোনাকুনি যোগ বিয়োগ করা যায়, বিয়োগ চিহ্ন দেব। আবার দেখো এই যে এক্স প্লাস ওয়ানের কোনাকুনিতে দেখো কত রয়েছে এক, গুণ করে দিই। তাহলে একের সঙ্গে এক্স প্লাস ওয়ান গুণ করলে কত হবে এক্স প্লাস ওয়ান, তাই না? আচ্ছা চলো এখানে কাটাকুটি করি, 2 এককে 2 কাটলে হবে 90, তাহলে হচ্ছে কত 1/90। তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পারলে তো কীরকম করলাম, এর হরের সঙ্গে এর লবের গুণ করব, আবার এইটার হরের সঙ্গে এটার লবের গুণ করব, এরকম করলেই হয়ে যাবে। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো এবারে আমরা এখানে গুণ করি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে এখানে দেখো এক্সের পরে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ চিহ্ন। তাহলে দেখো আমরা এই এক্স দিয়ে একবার এই এক্সকে গুণ করবো, একবার এককে গুণ করব। এক্স দিয়ে আমরা এই এক্সকে গুণ করলে কত পাবো, পাবো কিন্তু এক্সের স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এক্স দিয়ে আমরা যদি এই এককে গুণ করি তাহলে কি পাবো, পাবো কিন্তু এক্স, বোঝা গেল। আচ্ছা এবার এখানে দেখো কি পড়ে রয়েছে এক, এখানে দেখো কি দেখছে 1/90, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। এইবারে আমরা এই সাইডে অঙ্কটাকে করব। আমি দেখো এই জায়গাটাকে মুছে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু তোমরা এবারে দেখবে। দেখো এবারে আমরা কোনাকুনি গুণ করব। যেমন দেখো এইটার দেখো কোনাকুনিতে কত রয়েছে, রয়েছে কিন্তু এক। তাহলে একের সঙ্গে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্সের গুণ করি তাহলে আমরা কত পাবো, একের সঙ্গে আমি ভাবো গুণ করছি এক্স স্কোয়ার প্লাস এক্স। আর এই পারে দেখো 90 ঠিক কোনাকুনিতে কে রয়েছে এক, তাহলে 90 সঙ্গে আমি গুণ করবো কাকে, এককে। তাহলে দেখো গুণ করলে কত হচ্ছে, এক দিয়ে আমি যদি একবার এখানে গুণ করি এক্স স্কোয়ার, এক দিয়ে এই এক দিয়ে আমি যদি এক্সকে গুণ করি তাহলে কত হবে এক্স। 90 আর এক গুণ করলে কত হচ্ছে 90। এবারে 90টাকে আমি কি করব, এই সাইডে নিয়ে চলে আসব। তাহলে দেখো 90 প্লাস 90 এই সাইডে চলে আসলে -90 হয়ে যাবে, এই দিকটা ফাঁকা হয়ে শূন্য হবে। এবারে উৎপাদক বিশ্লেষণ মিডিল টার্ম 90, কার নামটাতে আসে 10 9 90, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে এক হবে। তাহলে এখানে কোনো সংখ্যা নেই, মানে কি এক রয়েছে, তো তাহলে এক আমরা পেয়ে গেছি। এই একটাকে আমরা কিভাবে লিখব, এইভাবে লিখব এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে তো কিছু নেই, মানে কি একটাকে আমরা এইভাবে লিখব, কিভাবে 10 বিয়োগ 9, 10 বিয়োগ 9, ঠিক আছে। আমি একটাকে মুছে দিচ্ছি, লেখার দরকার নেই। আচ্ছা তাহলে দেখি কি হচ্ছে, এক্স দিয়ে গুণ করব 10কে 9কে, এক্স দিয়ে 10কে গুণ করলে 10x, এক্স দিয়ে 9কে গুণ করলে কত হবে 9x। তাহলে এবারে আমাদের কমন নেওয়ার পালা, চলো কমনটা নিয়ে ফেলি। তো আমরা কোথা থেকে নেব, এই দুটো জায়গা থেকে কি কমন নেব, এক্স। তাহলে এখান থেকে এক্স কমন নিলে থাকছে কত, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স, এখান থেকে এক্স কমন নিলে পড়ে থাকছে কত 10। আবার এই 9 আর 90 থেকে কী কমন নেব, 9 কমন নেব আমরা। তাহলে এখান থেকে 9 কমন নিলে পড়ে থাকছে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা 90 থেকে যদি 9 কমন নিই, কমন নেওয়া মানে ভাগ, তাহলে 90কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 10, তাই না। চলো ব্র্যাকেটের মধ্যে কি কি রয়েছে, এক্স প্লাস 10, ব্র্যাকেটের বাইরে এই এক্সটা ঘুরছে আর ওই -9টা ঘুরছে। তাহলে এই হলো উৎপাদকের বিশ্লেষণ, আশা করি বুঝতে পারলে। এবারে আমরা ভাগ করে ফেলব, এক্স প্লাস 10কে একদিকে লিখব সমান সমান 0, আর এই যে এক্স মাইনাস 9কে একদিকে লিখব সমান সমান 0। এবার আমরা এক্সের মান বের করি। দেখো +10 সমান চিহ্নের এই সাইডে চলে গেলে -10, -9 সমান চিহ্নের এই দিকে চলে গেলে +9। এবারে দেখো এখানে আমরা কিন্তু এক্সের দুটো মান পেয়েছি, দুটো মান, -10ও পেয়েছি আবার 9ও পেয়েছি। আর এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম, এক্স মানে ধরে নিয়েছিলাম দেখো অনিকের গতিবেগ। আচ্ছা তাহলে অনিকের গতিবেগ কি -10 হবে না 9 হবে? আচ্ছা কারোর স্পিড, কারোর দৌড়ানোর স্পিড কখনো মাইনাসে হতে পারে? মানে কেউ দৌড়চ্ছে -10 মিটার/সেকেন্ডে দৌড়চ্ছে, এরম হতে পারে? এরম তো হতে পারে না। তাহলে সর্বদা মনে রাখবে এই সমস্ত অঙ্কের উত্তর কোনোদিনও মাইনাসে হবে না। তার মানে মাইনাসের দেওয়া উত্তরটাকে আমরা নেব না, জীবনেও তাকাবো না, আমরা সর্বদা প্লাসের দেওয়া উত্তরটাকে নেব। এই যে বাস্তব সমস্যাগুলো রয়েছে না, এই যে অঙ্কগুলো রয়েছে সব দেখবে বাস্তব সমস্যা বলে এগুলোকে।
এর উত্তর সর্বদা প্লাসে হবে, মাইনাসের দিকে তাকাবোই না, একটা অঙ্কেও আমরা মাইনাসের দিকে তাকাবো না। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে অ্যান্সারে? আমাদের কাছে জানতে চেয়েছে যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত। পেয়ে গেলাম অনিকের গতিবেগ কত, 9 হবে অ্যান্সার। তাহলে এখানে আমরা লিখে ফেলবো উত্তরে যে অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড। এই হয়ে গেল আমাদের কি অঙ্ক শেষ। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 4 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর থেকে কি বলে দিয়েছে দেখো 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রের পার্কের ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব ভালো করে বোঝো। দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে দুটো পার্কের কথা। প্রথমত দেখো এইরকম একটা পার্ক রয়েছে, এই পার্কটাকে আমরা কি বলবো, বর্গক্ষেত্রকার পার্ক। বর্গক্ষেত্রকার পার্ক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ সব সমান, মানে এই বাহুটার যা মাপ হবে দৈর্ঘ্যের মাপ প্রস্থর মাপও কিন্তু ঠিক একই হবে, আবার দৈর্ঘ্যের মাপ যা হবে প্রস্থের মাপ সব একই হবে। মানে ভাবো এইটা যদি হয় 6 তাহলে এই বাহুটাও হবে 6, এই বাহুটাও হবে 6, এই বাহুটাও হবে 6, এরকম ব্যাপার। এই ধরনের পার্ককে আমরা কি বলি, বর্গক্ষেত্রকার পার্ক। বোঝা গেল তো? বর্গক্ষেত্রকার পার্কের কি হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান হয়। দেখো দৈর্ঘ্যও 6 প্রস্থও 6, দেখতে পেয়েছ এরকম ব্যাপার। এই দেখো দৈর্ঘ্য 6 প্রস্থও 6, এরকম একই মাপে হয়। এবারে এমন একটা আয়তক্ষেত্রকার পার্ক আঁকতে বলে দিয়েছে। এবারে এমন একটা আয়তক্ষেত্রকার পার্ক আছে, আয়তক্ষেত্র দেখতে কেমন হয়, এরকম হয়। দেখো আয়তক্ষেত্র দেখতে হয় ঠিক এরকম। তাহলে এবারে এমন একটা আয়তক্ষেত্রকার পার্ক আঁকতে বলে দিয়েছে যে পার্কের দৈর্ঘ্যটা কি হবে, এই বর্গক্ষেত্রের যা দৈর্ঘ্য, দেখো বর্গক্ষেত্রের যে দৈর্ঘ্য মানে এই বাহুটাকে বলে, এই দৈর্ঘ্যর থেকে বেশি হবে। দেখো আমি যে ছবিটা এঁকেছি সেখানে দেখো দৈর্ঘ্যটা বেশি না, দেখো এই বাহুটার মাপ দেখো এই বাহুটার মাপের থেকে বেশি, তাই কি না? আবার দেখো এর যে প্রস্থ, দেখো প্রস্থ মানে এই যে এই অংশটা, এবং এই প্রস্থটা বলে দিয়েছে এই প্রস্থটার থেকে এই প্রস্থটা ছোট হবে, মানে কম হবে। মানে দৈর্ঘ্যটা হবে এই দৈর্ঘ্যের থেকে বেশি, এর দৈর্ঘ্য হবে এর দৈর্ঘ্যের থেকে বেশি, আর এর প্রস্থটা হবে এর প্রস্থের থেকে কম। এবার কতটা কম আর কতটা বেশি খুব ভালো করে কিন্তু এবারে দাগ দেবে। দেখো বলে দিয়েছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি হবে, মানে দৈর্ঘ্যটা কত হবে বলে দিয়েছে, দৈর্ঘ্যটা হবে এর যা দৈর্ঘ্য তার থেকে 5 মিটার বেশি। এবার এর দৈর্ঘ্য তো 6, আমি তো আন্দাজে ধরে নিয়েছি না, অ্যাকচুয়ালি তো এর দৈর্ঘ্য তো 6 নয়, আমি তো জানি না কত, এর যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আমি জানি না, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে বলছে এর দৈর্ঘ্য যদি হয় এক্স, তাহলে এইটার দৈর্ঘ্য হবে এর থেকে 5 মিটার বেশি। তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি। মানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি হয় এক্স, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে x+5। বোঝা গেল? x+5 দৈর্ঘ্যগুলো মাপ। এটা তো তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। দেখো বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড়, লম্বায় বেশি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটা বেশি, বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের থেকে আরও 5 বেশি। ঠিক আছে, এবারে চলে আসি প্রস্থতে। দেখো কি বলে দিয়েছে, বর্গক্ষেত্রের যা প্রস্থ তার থেকে আয়তক্ষেত্রের প্রস্থটা কম হবে। ছবির মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ, দেখো আয়তক্ষেত্রের প্রস্থর থেকে বর্গক্ষেত্রের প্রস্থর থেকে, এইটা হলো বর্গক্ষেত্রের প্রস্থ, তার থেকে দেখো আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কম। কতটা কম বলে দিয়েছে, কিন্তু 3 মিটার কম হবে। তাহলে দেখো বর্গক্ষেত্রের প্রস্থ কত, এক্স, তাহলে বর্গক্ষেত্রের প্রস্থ হলো এক্স, আয়তক্ষেত্রের প্রস্থ তার থেকে কম হবে। কতটা কম হবে, 3 মিটার। তার মানে আয়তক্ষেত্রটার প্রস্থ কত, x-3 করে, এটাও x-3, আর দৈর্ঘ্য হলো কত, x+5 করে। বোঝা গেল? তাহলে চলো এইটাকেই আমরা একটু লিখে ফেলি। তাহলে আমরা লিখব, মনে করি, কি লিখব, মনে করি বর্গাকার পার্কের একটি ধারের দৈর্ঘ্য
ধারের দৈর্ঘ্য বলে আমরা লিখবো, দেখো একটি ধারের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের একটা ধারের দৈর্ঘ্য মানে এক একটা সাইডের দৈর্ঘ্য আমি কত জানি না, তো তাহলে আমি ধরে নিচ্ছি কি এক্স মিটার, ঠিক আছে, এক্স মিটার। আবার দেখো আমি এখানে লিখছি আয়তকার পার্কের কি লিখছি, আয়তকার পার্কের দৈর্ঘ্য, তাহলে আয়তকার পার্কের দৈর্ঘ্য কত বলো তো? এই দেখো আয়তকার পার্কের দৈর্ঘ্য হলো এইটা, কত দেখো এক্স প্লাস 5 মিটার, এক্স প্লাস 5 মিটার, তাই তো। আর প্রস্থ কত তোমরাই দেখে দেখে বলো, প্রস্থ কত বলো? বর্গক্ষেত্রের যা প্রস্থ তার থেকে 3 মিটার কম, আর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের যা দৈর্ঘ্য তার থেকে 5 মিটার বেশি। আচ্ছা তাহলে প্রস্থ আমরা কি লিখব? বর্গক্ষেত্রের যা দৈর্ঘ্য তার থেকে 3 মিটার কম আছে, তাহলে বর্গক্ষেত্রের যা প্রস্থ তার থেকে 3 মিটার কম। তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। এইবারে অঙ্কের মধ্যে কিন্তু ক্ষেত্রফলের কথা বলেছে। আচ্ছা ক্ষেত্রফল মানে কি বলতো? ক্ষেত্রফল মানে হলো এর ভেতরে কতটা জায়গা আছে তাকে বলা হয় কি ক্ষেত্রফল, ঠিক আছে, মনে রাখবে। আবার দেখো এই যে এই পার্কের ভেতরে কতটা জায়গা রয়েছে তাকে বলা হয় কি ক্ষেত্রফল। তাহলে চলো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বের করি। তাহলে দেখো আমি এখানে লিখছি বর্গাকার, অতএব আমি এরকমভাবে লিখছি বর্গাকার পার্কের ক্ষেত্রফল। দেখো আমি এখানে লিখছি বর্গাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে এই কথাটা কিন্তু সর্বদা খুব ভালো করে মনে রাখবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি বলতো? বর্গক্ষেত্রের কিন্তু ক্ষেত্রফল বের করবার সূত্র হলো বাহু ইন্টু বাহু, ঠিক আছে। তার মানে কি এর ভেতরে কতটা জায়গা আছে সেটা বের করবার সূত্র কি বাহু ইন্টু বাহু, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা কত বসাবো বাহুতে? খুব ভালো করে দেখবে বাহুতে কত বসাবো। এর এক একটা বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স করে, তাহলে আমরা এই বাহুর জায়গাতে বসাবো এক্স, আবার এই বাহুর জায়গাতেও বসাবো এক্স, মাঝখানে দেখো কি রয়েছে গুণ চিহ্ন দিয়ে দেব। তাহলে কত হচ্ছে? এক্স আর এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা পাশে আমরা কি লিখবো? এককটা কি লিখবো বলো তো? লিখবো কিন্তু বর্গ মিটারটা এখানে ধরছে না, তো চলো আমি এখানে লিখে দিই বর্গ মিটার, ঠিক আছে। একইভাবে এবার আমরা আয়তকার পার্কের ক্ষেত্রফল বের করব, আয়তকার পার্কের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি? মানে এই ভেতরের মাপটা আমি জানতে চাই, ভেতরের মাপটা বের করবার সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে বলো তো আমরা দৈর্ঘ্যের জায়গাতে কত বসাবো? দেখো এই দৈর্ঘ্যের জায়গাতে বসাবো আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত? এক্স প্লাস 5, তার সাথে গুণ করব প্রস্থ, প্রস্থ মানে এই যে দেখো এক্স মাইনাস 3। এবার আমি এটাকে ব্র্যাকেট করে দেব, ঠিক আছে, এবং এইখানে আমি লিখব কি বর্গ মিটার বলে, বোঝা গেল? তাহলে এই বর্গক্ষেত্রটার ভেতরে কতটা জায়গা আছে? বর্গক্ষেত্রটার ভেতরে জায়গা রয়েছে কিন্তু এক্স স্কোয়ার বর্গমিটার। আর এই আয়তক্ষেত্রটার ভেতরে কতটা জায়গা রয়েছে? এই এতটা জায়গা রয়েছে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গমিটার, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো এবারে কি বলে দিয়েছে, আমাদেরকে সমীকরণ সাজাতে হবে, তার জন্য আগে আমাদেরকে লিখতে হবে কি প্রশ্নানুসারে, লেখার পরে এবারে সমীকরণটা সাজাতে হবে। তো তোমরা এবারে দাগ দেবে। দেখো বলে দিয়েছে একটি আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল, একটি আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল, এই হলো আয়তক্ষেত্রকার পার্ক, তার ক্ষেত্রফল হলো এইটা, এই হলো আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, ঠিক আছে। মাঝখানের গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই, কিছু নেই মানেই গুণ চিহ্ন, ঠিক আছে। আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের কি বলেছে? ওই বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের, বর্গক্ষেত্রের ভেতরে ক্ষেত্রফল কত মানে ভেতরের মাপটা কত, এই দেখো আমরা বের করেছি এক্স স্কোয়ার। বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের, তাহলে এই আমি লিখলাম কি বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের, কি বলে দিয়েছে? বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ মানে 2 গুণ, দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম, কম 78, 78 কম, তাই বিয়োগ 78 করলাম। তাহলে আবারও বলে দিই কি বলে দিয়েছে, তোমরা কিন্তু দাগ দেবে অবশ্যই। বলে দিয়েছে আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল, এই হলো আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল। দেখো
এই যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রাকার পার্কের, এই হলো বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তাই না? দেখো এখানে বের করেছি, এই যে দেখো বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাই 2 গুণ থেকে 78 কম, বোঝা গেল? তারপরে এখানে আমরা কি দেবো? সমান চিহ্ন। তাহলে এই হয়ে গেল আমাদের কি সমীকরণ গঠন হয়ে গেল। এইবারে আমরা কি করব? এটা সমাধান করব। তাহলে চলো সমাধান করি। প্রথমে আমরা এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাহলে এক্স দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ, এক্স দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 3কে গুণ করলে হবে -3x, এবারে +5 দিয়ে এক্সকে গুণ করলে কি হবে? +5x, +5 দিয়ে 3কে গুণ করলে হবে 3 × 5 = 15, আর এখানে যেমন আছে তেমনই লিখে দেব, ঠিক আছে? তাহলে দেখি এখানে কত হচ্ছে, এক্স স্কোয়ার যেমন আছে আছে, -3x আর +5x, তাহলে কি হবে? +2x -15। আচ্ছা, +2x স্কোয়ারকে সমান চিহ্নের এই দিকে করছি মানে বাঁ দিকে করে দিচ্ছি, তাহলে কি হবে? -2x স্কোয়ার, -78কেও বাঁ দিকে করছি, তাহলে কি হবে? +78। তাহলে আমি এদের দুজনকে কি করলাম? সমান চিহ্নের কোন দিকে করে দিলাম? বাঁ দিকে, তার মানে এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো +x স্কোয়ার -2x স্কোয়ার, তাহলে কি হবে? -x এর স্কোয়ার হবে, তাই তো? আবার এখানে দেখো তোমরা কি রয়েছে? +2x, তারপরে আমরা দেখো এইটাকে যোগ বিয়োগ করবো, দেখো -15 আর +78, তাহলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 78 থেকে 15কে বিয়োগ করলে হবে 8, থেকে 5কে বিয়োগ করলে হবে 3, আর এখানে তোমরা দেখবে 7 থেকে 1কে বিয়োগ করলে হবে 6। যেহেতু 78 বড়, তার আগে প্লাস আছে বলে আমরা প্লাস বসাবো, ঠিক আছে? এবারে আমরা একটা কাজ করি, কি কাজ করবো বলো তো? এই পুরোটাকে না, অর্থাৎ এই অংশটাকে সমান চিহ্নের এই দিকে লিখি, আর শূন্যটাকে বরং এই দিকে লিখি। তাহলে দেখো -x স্কোয়ারকে এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? +x স্কোয়ার, তাই জন্য আমি আর -x স্কোয়ার দিচ্ছি না, সব উল্টে যাবে কিন্তু, +x স্কোয়ার, +2x সমান চিহ্নের এই দিকে গেলে -2x, +63 সমান চিহ্নের এই দিকে চলে গেলে -63। তাহলে আমি কি করলাম? এই অংশটাকে ডান দিকে করলাম, শূন্যটাকে বাঁ দিকে করে দিলাম, ওকে? তাই জন্য এগুলো কি হলো? যখন এই সাইড থেকে এই সাইডে গেল, সব চিহ্ন উল্টে গেল। এবার উৎপাদকে বিশ্লেষণ করব। 63 কার নামটাতে আসে? 9 সাথে 63 মাইনাস করো, 2 চলে আসবে, এই দেখো 2। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি? x স্কোয়ার। তাহলে এই এক্সটাকে আগে লিখবো, 2কে আমরা কিভাবে লিখবো? এইভাবে, 9 - 7, 9 - 7 63, ঠিক আছে? আচ্ছা, জায়গা নেই বলে আমি এই সাইডে করছি, অঙ্কটাকে মুছে দিয়ে দেখো। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 0 যেমন আছে আছে, এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স দিয়ে একবার এখানে গুণ এখানে গুণ, এক্স দিয়ে 9কে গুণ করলে কত হবে? 9x। আচ্ছা, -x দিয়ে 7কে গুণ করলে কত হবে? এক্সের আগে মাইনাস, 7-এর আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে +7x। আচ্ছা, এবারে দেখো -63 যেমন আছে থাক। তাহলে দেখি কি হচ্ছে, কমন নেব আমরা, এই দুটো জায়গা থেকে কমন নেব। কি কমন নেব? এক্স স্কোয়ার আর এক্স থেকে এক্স কমন নেব। তাহলে এখান থেকে যদি এক্স চলে যায় পড়ে থাকছে এক্স, মাইনাস এখান থেকে যদি এক্স চলে যায় পড়ে থাকছে কত? 9। আচ্ছা, 7 আর 63 থেকে আমরা 7 কমন নেব, তাহলে থাকছে কত? এক্স। 7 দিয়ে 63কে ভাগ করলে হবে 9। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে থাকছে কি? এক্স -9, আর ব্র্যাকেটের বাইরে রয়েছে এক্স আর কি +7। এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট। এবার আমরা একটু আলাদা করে করে লিখবো। একবার এইটাকে লিখবো x - 9 সমান সমান এই যে এই শূন্যটাকে, তারপর একবার এটাকে লিখবো, এই যে দেখো x + 7 সমান সমান শূন্যটাকে, তাই না? তাহলে দেখো -9 এই সাইডে চলে আসলে +9, আর দেখবে +7 সমান চিহ্নের এইদিকে চলে আসলে -7। হয়ে গেল আমাদের অ্যান্সার, বেরিয়ে গেছে এক্সের দুটো মান। এক্সের দুটো মান দেখো আমরা পেয়ে গেছি, একটা 9, একটা -7। আমরা কোনটাকে অ্যান্সার হিসাবে নেব? যে প্লাসে রয়েছে, এটাকে কিন্তু অ্যান্সার হিসাবে নেব না, কারণ এটা মাইনাসে রয়েছে। কারণটা তো তোমাদেরকে বলেছি। এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, চলো দেখি। অ্যান্সারে জানতে চেয়েছে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো এক্স মানে দেখো আমি কি ধরে নিয়েছি, এই জায়গাটা দেখো একদম প্রথম লাইনে, মনে করি বর্গক্ষেত্রাকার পার্কের একটি ধারের দৈর্ঘ্য, মানেই কি? একটা বাহুর দৈর্ঘ্য, ধার মানেই বাহু, ঠিক আছে?
একই কথা। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, এক্স ধরে নিয়েছিলাম, আর এক্সের মান আমি কত পেয়ে গেলাম, 9 পেয়ে গেলাম। তাহলে শুধু উত্তরটা লিখবে, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখানে উত্তর লিখবো এইভাবে, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য তাহলে কত করে পেলাম আমরা, 9 মিটার। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের কিন্তু অঙ্ক শেষ। ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব লাস্ট অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে। তাহলে দেখো বলে দিয়েছে, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রকার জমিতে লাগানোর জন্য 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রত্যেক সারিতে যতগুলি করে গাছ লাগালেন তার থেকেও আরও 24টি সারি বেশি লাগানোর পরেও 10টি চারা গাছ কিন্তু অতিরিক্ত থাকলো। তাহলে তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছিলেন। খুব ভালো করে কিন্তু তোমরা ব্যাপারটা বুঝবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটা লোক প্রলয়বাবু, সে বাজারে গেল, গিয়ে 350টা লঙ্কার চারা কিনে আনলো। এবারে সে কি করবে, চারা গাছ কিনে আনার পর তার বাড়িতে বাগানে লাগাবে। এবারে বাড়িতে কিভাবে লাগাবে, এরকমভাবে একটা করে লাইন বানাবে। ঠিক আছে, এরকম একটা লাইন বানাবে এবং এখানে চারা গাছ লাগাবে, 1, 2, 3, 4, 5, 6টা এরকম চারা গাছ লাগাবে। বুঝতে পারলে? এইগুলোকে বলা হয় কি, সারি। এই লম্বা লম্বা এগুলোকে বলা হয় কি, সারি। এবারে কতগুলো চারা গাছ লাগাবে খুব ভালো করে দেখো, এখানে আমি কতগুলো সারি এঁকেছি তোমরা বলো, 1, 2, 3, 4টে। তাহলে এক একটা সারিতে কতগুলো করে চারা গাছ লাগাবে জানো? আমি যদি 4টে সারি এঁকে থাকি তাহলে বলেছে 4টে চারা গাছ তো লাগাবোই, 4টে সারি বলে 4টে চারা গাছ, সাথে আরও 24টা বেশি তোমরা দাগ দেবে, যেখানে বলেই দিয়েছে যে যতগুলো সারি রয়েছে এক একটা সারিতে ততগুলো করে চারা গাছ লাগাবো। এখানে 4টে সারি, তাহলে এই সারিতে 4টে তো লাগাবোই, সাথে আরও 24টা চারা গাছ লাগাবো, আরও 24টা লাগাবো। তার মানে এই সারিতে টোটাল কতগুলো চারা গাছ হবে, 4টে আর 24-এ 28টা। বোঝা গেল? এই সারিতেও হবে 28টা চারা গাছ, এই সারিতেও 28টা চারা গাছ, এই সারিতেও 28টা চারা গাছ, এইভাবে। এবারে দেখো আমি আন্দাজে কিন্তু এখানে 4টে সারি এঁকেছি। যদি আমি এখানে 5টা সারি আঁকতাম, আমি জানিই না যে কতগুলো সারি হবে, ওগুলোই তো বের করতে বলেছে, তাই না? যদি আমি এখানে 5টা সারি আঁকতাম তাহলে এখানে প্রথমে 5টা চারা গাছ পুঁততে হবে, 1, 2, 3, 4, 5টা, সাথে আরও 24টা পুঁততে হবে। বোঝা গেল? তাহলে হবে আমার এই সারিতে হবে 29টা চারা গাছ, এই সারিতেও তাহলে আমাকে 29টা চারা গাছ পুঁততে হবে, এই সারিতেও 29টা চারা গাছ, এই সারিতেও 29টা চারা গাছ, এই সারিতেও 29টা চারা গাছ আমাকে কিন্তু মানে বসাতে হবে। এবারে সব থেকে বড় কথা হলো আমি জানি না যে কতগুলো সারি এখানে আছে। বোঝা গেল? তাহলে আমি যেহেতু জানি না, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমেই লিখতে হবে মনে করি সারির সংখ্যা, সারির সংখ্যা আমি তো জানি না, তাহলে আমি ধরে নেব সারির সংখ্যা হলো এক্সটি। ঠিক আছে, তাহলে সারির সংখ্যা কি বলে দিয়েছে, এক্সটি। গাছের সংখ্যা কি হবে, তাহলে গাছের সংখ্যা বা প্রত্যেক সারিতে কতগুলো করে গাছ লাগাবো, আমি যদি লিখি প্রত্যেক সারিতে গাছের সংখ্যা, আমি লিখবো প্রত্যেক সারিতে গাছের সংখ্যা, তাহলে কত হবে বলো তো, প্রত্যেক সারিতে গাছের সংখ্যা। দেখো তাহলে এই সারিতে গাছের সংখ্যা কতগুলো, যতগুলো সারি, দেখো এখানে আমি ধরে নিয়েছি 5টা সারি, যতগুলো সারি 5টা, ততগুলো গাছ, তার সাথে আমি কি করছি, 24 যোগ করছি। বোঝা গেল? এখানে কতগুলো সারি, 5টা, তাহলে এই সারিতে কতগুলো গাছ থাকবে, 5 যোগ 24টা, তাহলে টোটাল হচ্ছে 29টা, এরকম ব্যাপার। তাহলে এই যে 5 আমি তো আন্দাজে ধরে নিয়েছি, তাই না? 5 তো আসলে 9 সারি, সে তো 6ও হতে পারে, 8ও হতে পারে, 3ও হতে পারে, 3টে সারিও থাকতে পারে, 4টে সারিও থাকতে পারে, আমি তো জানি না। তবে আমি এইটুকু জানি যে প্রত্যেক যতগুলো সারি থাকবে তার সঙ্গে আমাকে 24 যোগ করতে হবে। 5টা সারি থাকলে 5-এর সঙ্গে 24 যোগ করতে হবে, 6খানা সারি থাকলে 6-এর সঙ্গে 24 যোগ করতে হবে। কিন্তু আমি জানি এখানে সারির সংখ্যা কত, এক্স, তাহলে এক্সটা সারি থাকলে তার সঙ্গে 24 যোগ করতে হবে। তাহলে আমি কি বলবো, যে প্রত্যেকটা সারিতে কতগুলো করে গাছ রয়েছে,
এক্স প্লাস 24টা করে গাছ রয়েছে। টোটাল এক্স খানা সারি এবং প্রত্যেক সারিতে এক্স প্লাস 24 খানা করে গাছ রয়েছে। এই গাছগুলো পুঁতে দেওয়ার পরেও দেখছি এখনো 10টা গাছ এখানে পড়ে আছে, তার মানে 340টা গাছ এখানে পুঁতে দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরও দেখছি কি 10টা গাছ এখনো পড়ে রয়েছে, মানে বাগান পুরো ভর্তি হয়ে গেছে, আর মানে বসানো যাচ্ছে না গাছ। তাহলে 350টার মধ্যে আমি 340টা এরকমভাবে পুঁতে দেওয়া হয়ে গেছে আর 10টা পড়ে আছে, তাই তো। তাহলে চলো আমি এবারে সমীকরণটা কিন্তু বানাবো। তাহলে আমরা কীরমভাবে লিখব, প্রশ্নানুসারে। তাহলে এবার তোমরা বলো তো, এখানে ভাবো, আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি, তোমরা বলবে। ভাবো 3টে সারি, এক একটা সারিতে যদি ভাবো 4টে গাছ লাগানো থাকে, তাহলে বলো তো এখানে এই বাগানে টোটাল কতগুলো গাছ আছে? একটা সারিতে কতগুলো গাছ রয়েছে? 4টে। তাহলে 3টে সারিতে, এই সারিতে, এই সারিতে, এই সারিতে, 3টে সারি মিলিয়ে টোটাল কতগুলো গাছ থাকবে তোমরাই বলো তো? অবশ্যই থাকবে 12খানা গাছ। কি করে আমি বললাম? গাছ হলো 4টে, তার সাথে গুণ করব সারি কটা, এই একটা, এই একটা, এই একটা, সারি 3টে, গুণ করব, হয়ে যাবে 12। তাহলে কতগুলো গাছ টোটাল আছে বের করতে গেলে আমাকে কি করতে হয়? গাছের সংখ্যার সঙ্গে সারির সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে তোমরাই বলো যে সারির সংখ্যা কত? এই দেখো, সারির সংখ্যা হলো এক্স, তার সাথে আমি গুণ করব কতগুলো গাছ রয়েছে প্রত্যেক সারিতে। যেমন দেখো এখানে প্রত্যেক সারিতে ছিল 4টে, তাই গাছের সংখ্যা আর সারির সংখ্যা, প্রত্যেক সারিতে কি গাছের সংখ্যা আর কি সারির সংখ্যা। তাহলে এখানেও দেখো গাছের সংখ্যা কত, এই দেখো গাছের সংখ্যা হলো এক্স প্লাস 24, প্রত্যেকটা সারিতে গাছের সংখ্যা হলো এত, সারির সংখ্যা হলো এত, গুণ করলেই আমি পেয়ে যাব কি টোটাল কতগুলো গাছ আছে। ঠিক আছে, তাছাড়া এখানে আরও 10টা গাছ কিন্তু পড়ে আছে, সেটাও তো লিখতে হবে, 10টা গাছ আরও পড়ে রয়েছে। তাহলে সারিতে ওই যতগুলো সারি আছে সেই সারিতে টোটাল গাছ এতগুলো, 10টা পড়ে রয়েছে বাইরে, মিলিয়ে আমি পেয়ে যাব কত? 350। এই 350টা গাছ কিনে আনা হয়েছে, 350টা গাছ কিনে আনা হয়েছে, এতগুলোকে সারিতে বসানো হয়েছে আর 10টা গাছ পড়ে রয়েছে। তাহলে এই টোটাল করে দিলেই আমরা পেয়ে যাব যে কতগুলো গাছ মোট কিনে আনা হয়েছে, যেটা আমরা পেয়েও গেছি, বলেও দিয়েছি 350টা। ঠিক আছে, চলো এবার আমরা জাস্ট অঙ্কটা করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমরা গুণ করি। তাহলে দেখো এক্স দিয়ে আমরা একবার এখানে গুণ, একবার এখানে গুণ। এক্স দিয়ে এক্সকে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। এক্স দিয়ে 24কে গুণ করলে কত হবে? 24x প্লাস 10 যেমন আছে আছে। আচ্ছা, 350কে সমান চিহ্নের এই দিকে নিয়ে আসছি, তাহলে প্লাস 350, এই সাইডে চলে আসলে হবে মাইনাস 350, আর এই পার্টটা 0। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 24x, তাহলে প্লাস 10 আর মাইনাস 350-এ কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 350 থেকে 10কে মাইনাস করলে হবে 340। যেহেতু বড় 350, তার আগে মাইনাস আছে, আমরাও বসাবো কিন্তু মাইনাস। ঠিক আছে, হয়ে গেল 0। এবারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণ তো করবো, খুব ভালো করে কিন্তু তোমরা এবারে দেখবে। দেখো 340 কার নামটাতে আসে? 34 গুণ 10 করলে কত হয় বলো তো? 340। আবার দেখো 34 থেকে তুমি যদি 10কে বিয়োগ করো তাহলে কত পাবে? 24। এই দেখো 24। তাহলে আমরা কিভাবে করব? দেখো এক্স স্কোয়ার প্লাস, আগে এক্সটাকে লিখবো, তাহলে 24কে আমরা কিভাবে লিখবো? এইভাবে, 34 বিয়োগ 10, 34 বিয়োগ 10 মাইনাস 340 যেমন আছে আছে, সমান সমান 0। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স দিয়ে একবার এখানে গুণ করলে কত হবে? 34x। এক্স দিয়ে 10কে গুণ করলে কত হবে? 10x মাইনাস 340 যেমন আছে আছে, সমান সমান 0। এবারে আমরা কমন নেব। তাহলে দেখো এখানে এক্স, এখানে এক্স, তাহলে কমন নেব এক্স, এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স থেকে কমন নিলাম এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস 34। আচ্ছা, 10 আর 340 থেকে আমরা 10 কমন নেব, তাহলে থাকছে কি এক্স মাইনাসে মাইনাসে প্লাস, 10 দিয়ে 340কে ভাগ করলে হবে 34 সমান সমান 0। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে? এক্স প্লাস 34, আর ব্র্যাকেটের বাইরে দেখো কত রয়েছে? এক্স আর মাইনাস 10, এক্স আর মাইনাস 10 সমান সমান 0। এবারে আমরা কি করব? খুব ভালো করে দেখবে, এবারে কিন্তু খুব ভালো করে দেখো, আমি এখানে দাগ কেটে নিই। তাহলে দেখো এক্স প্লাস 34 আর এক্স মাইনাস 10 সমান সমান 0, আমি এবারে আলাদা করে লিখবো এরকমভাবে, এক্স মাইনাস 34 সমান সমান 0 আর এক্স
-10 সমান সমান 0 আর x প্লাস 34 সমান সমান 0। তাহলে প্লাস 34 সমান চিহ্নের এই সাইডে গেলে -34, -10 সমান চিহ্নের এই দিকে গেলে +10। তাহলে আমরা কোন উত্তরটাকে নেব? মাইনাসকে কিন্তু নেব না, এইটাকে অ্যান্সার হিসেবে আমরা নেব। তাহলে এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম? সারির সংখ্যা। তার মানে কতগুলো সারি আছে বলো তো? এরকম 1 2 3 4 5 6 7 8 9 10টা সারি থাকবে। 1 2 3 4 5 6 7 8 9, ভাবো এখান থেকে আরেকটা 10টা, এরকম 10টা সারি থাকবে, বোঝা গেল? আর প্রত্যেক সারিতে 10টা করে গাছ থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তো থাকবেই, সাথে আরও 24টা গাছ, মানে টোটাল 34টা গাছ থাকবে এক একটা শাড়িতে। তার মানে কতগুলো করে গাছ থাকবে বলো তো? টোটাল 34টা করে গাছ থাকবে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কাছে। এবার অ্যান্সারে কি জানতে চেয়েছে দেখো, আমাদের কাছে কিন্তু অ্যান্সারে জানতে চেয়েছে তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছিলেন। তাহলে প্রত্যেকটা সারিতে কতগুলো করে গাছ আছে? 10টা তো আছেই, সাথে আরও 24টা, মানে টোটাল এক একটা সারিতে থাকবে কত? 34টা করে চারা গাছ, তাই না? তাহলে চলো জাস্ট এবার আমরা উত্তরটাকে লিখবো এখানে। তাহলে আমরা লিখবো প্রত্যেক সারিতে থাকবে, দেখো এখানেও লেখা আছে, দেখো এই দেখো আমি এখানে স্টার করছি, প্রত্যেক সারিতে গাছ কতগুলো করে থাকবে? x + 24 থাকবে, x + 24, মানে x মানে কত? x এর মান 10কে নেব আমরা, 10 + 24 অর্থাৎ 34টি চারা গাছ। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, বোঝা গেল?